নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অবধি পশ্চিমবাংলার আনাচে কানাচে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে শুধু একটা খবরই সংগ্রহ করবার জন্য যে কারোর বাড়িতে কেউ মরেছে কিনা। মরলেই বলা হবে যে এনআরসির কারণে মরেছে। আর পশ্চিমবঙ্গের বাইরে যদি কেউ স্বাভাবিক আর অস্বাভাবিকভাবেই মারা যায় তাহলে এটা দেখানো হবে যে তারা বাঙালি, সুতরাং অবাঙালি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে। দেখুন, কথাটা শুনতে অবাস্তব লাগলেই এটাই বাস্তব চিত্র এখন পশ্চিমবঙ্গে। দেখুন, আজকে তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে একটি ভিডিও পাবলিশ করেছে। সেই ভিডিওটা আগে আপনাদের একটু দেখাই। এনআরসি করে উনি বাংলাদেশের, তার জন্য উনি আজকে এই শেষ হয়ে গেল। উনি চারিদিকে সব দেখে, খবর সব দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল। আপনারা এর জন্য আপনারা সবার কাছে যাতে এরকম কারণ না হয় আপনারা সেইটা বলুন, যাতে কেউ না এরকম হয়ে যায়। আজকে আমার সংসার এরকম হয়ে গেল। আপনারা আজকে আমার এই সংসার। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় লিখেছে, বিজেপির আতঙ্কে আত্মহত্যা কলকাতার টালিগঞ্জের এক বাসিন্দা। মানে টালিগঞ্জের একজন বাসিন্দা আত্মহত্যা করেছে। আতঙ্কের কারণ নাকি বিজেপি। লিখছে, বিজেপি দেশ জুড়ে যেভাবে বাঙালি জাতির উপর আক্রমণ শুরু করেছে, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এনআরসি নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এসআইআর করে ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এই সকল কিছুর আতঙ্কে দিন গুজরান করতে করতে শেষমেশে আত্মহত্যার পথ বেছে নিলেন এক বাসিন্দা। এনার নাম হলো দিলীপ কুমার শাহ। এবং তার বাড়ির লোক কাঁদতে কাঁদতে বলছে সে নাকি খবর দেখতো নিয়মিত। এখন প্রশ্ন হলো, সে যখন নিয়মিত খবরই দেখতো, তাহলে কেন্দ্র সরকার বারবার বলছে যে এই রাজ্যে যারা যারা হিন্দুরা আছেন তাদের কোনো চিন্তা নেই, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে প্রতারিত হয়ে এদেশে এসেছেন তাদের জন্য সিএএ অলরেডি চালু হয়ে গেছে, সিএএ এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, আর যারা যারা এখানে হিন্দুরা আছেন তাদের কারোর নাগরিকত্ব যাবে না। তাহলে তিনি যখন এত খবরে চোখ রাখেন, তাহলে কেন্দ্রীয় সরকার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাগুলো বলার পরেও তিনি শুনলেন না। তিনি একমাত্র তৃণমূল কংগ্রেসের ওই এনআরসি নিয়ে যে মানুষের মধ্যে ভয়ভীতি দেখাচ্ছে শুধুমাত্র সেটাই শুনলেন, তিনি যদি এতই খবর দেখতেন। এবং এটা দেখলাম আজকে সন্ধ্যেবেলাতে তৃণমূলের দুই বোদ্ধা, এক হলো ব্রাত্য বসু আর এক হলো কুণাল ঘোষ, তারা তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেছেন। এবং সাংবাদিক বৈঠক করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রাত্য বসু কি প্রতিক্রিয়া দিয়েছে একবার আপনাদের শোনাই। যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করা এনআরসির নোটিশ এই উত্তম কুমার ব্রজবাসী থেকে গোটা পশ্চিমবঙ্গে বেছে বেছে বাঙালি হিন্দুদের হাতে যেভাবে এনআরসির কাগজ ধরাচ্ছেন, মুখে এক কথা বলছেন কিন্তু এনআরসির কাগজ ধরাচ্ছেন হিন্দুদের, বাঙালি হিন্দুদের, যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন, সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে আত্মঘাতী হয়েছেন। তার স্ত্রী আরতি সাহা তার একটি ভিডিওতে, তার সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়ে এটা নিয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন। এটা দেখার পর, ব্রাত্য বসুর এই কথা শোনার পর আমার একটা কথাই মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণকে 4 অক্ষরের বোকা আবাক ভাবে কি পশ্চিমবঙ্গের বাঙালিদের কোনো বুদ্ধি নেই? একজন মানুষ আত্মহত্যা করেছে, সেটা এনআরসির ভয়তে আত্মহত্যা করেছে। বেশ কিছুদিন ধরে দেখবেন এরকম একটা ফলস ন্যারেটিভ, মিথ্যে খবর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের হয়ে কিছু অ্যাকশনের মিডিয়া প্রচার করে যাচ্ছে। মহারাষ্ট্রে ত্রিকোণ প্রেমের সম্পর্ক,
ত্রিকোণ প্রেমের সম্পর্কে এক যুবককে হত্যা করা হলো, বলা হলো সে নাকি পরিযায়ী শ্রমিক বাঙালি, তাই তাকে মেরে ফেলা হয়েছে। ভাবুন, কিছুদিন আগে আপনারা দেখলেন গুজরাট পুলিশের নামে কিভাবে দোষ চাপালো, দিল্লি পুলিশের নামে কিভাবে দোষ চাপালো, একটা বাচ্চাকে মা বাবাকে দিয়ে নিজেরাই মারালো, মারিয়ে সেই সমস্ত ভিডিও সামনে এনে দিল্লি পুলিশের নামে দোষ দিল, দিল্লি পুলিশ সেই ভান্ডা ফোটালো। এরকম মিথ্যা ন্যারেটিভ। আর আজকে ভাবুন, টালিগঞ্জের মতো একটা জায়গা, সেই জায়গাতে একজন আত্মহত্যা করেছে, সেটা কি এনআরসির জন্য আত্মহত্যা করেছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাস চলে গেছে তার বাড়িতে, যেখানে কোনো হিন্দুদের কোনো সমস্যা নেই, কোনো মুসলিমও আত্মহত্যা করলো না, আত্মহত্যা করলো হিন্দু। তার মানে এদের মেন টার্গেট কি? এদের মেন টার্গেট হচ্ছে এই ফলস ন্যারেটিভ তৈরি করে যে বাড়িতেই যে আত্মঘাতী হবে তার বাড়িতে গিয়ে তাকে ম্যানেজ করে তার হাতে টাকা, তার পরিবারের হাতে টাকা গুঁজে দিয়ে তার মুখ থেকে বলানো এনআরসির জন্য মারা গেছে। আর যারা বাইরে কাজ করে তাদেরকে বলানো যে বাইরে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, বলে এই রাজ্যের হিন্দুদের মধ্যে ভোট ভাগাভাগি করা, বাঙালি আর অবাঙালি নিয়ে। এটা হলো এদের মেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এটা এদের মেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে মিথ্যেটাকে বারবার বলে যাও, সেটাই সত্যি হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ খেয়ে নেবে। টানা 1 বছর এই মিথ্যেটাকে বলে যাও, দেখবে পশ্চিমবঙ্গের মানুষ সত্যি হিসাবে মেনে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্যে বিশ্বাস করে। তাই তিনি নিজে নয়, তার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা একই সুরে একই রকম ভাবে এই মিথ্যে অপপ্রচার করে যাচ্ছে, মিথ্যে অপপ্রচার করে যাচ্ছে। তবে এক শ্রেণীর ভাতাজীবী মানুষ তো এখানে আছেন, যারা ভাতা নিয়ে সন্তুষ্ট, অত কিছু দেখার প্রয়োজন মনে করে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ওই ভাতারা তো ভাতার উপরেই আমাকে ভোট দেবে, কিন্তু যারা বিচক্ষণ মানুষ তারা এইসব দেখেও ভোট দেবে না। তবে এক শ্রেণীর মানুষ আছে দোদুল্যমান, তারা না রাখে কোনো খবর, না রাখে অন্য কিছু। তাদের মধ্যে এই ধারণা যদি ধরানো যায়, আর অন্যদিকে সিপিএম কে রাস্তায় নামিয়েছে একই ইস্যুতে, এই ঢপের ইস্যুতে। সিপিএম বাংলা বাঙালি নিয়ে চিল্লাচ্ছে, ওদিকে তৃণমূল কংগ্রেসের এঁঠো খাওয়া গর্গ চ্যাটার্জি আছে, বাংলা পক্ষ, তারাও একই ইস্যু নিয়ে চেঁচাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু নিয়ে চলে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বাঙালিদের বিভ্রান্ত করবার চেষ্টা করছে। তবে এর বিরুদ্ধে বিরোধী দলকে রাস্তায় শুধু নামতেই হবে তা নয়, এই ইস্যুকে উল্লেখ করে প্রত্যেকটা মুহূর্ত তৃণমূল কংগ্রেসের এই মিথ্যেচারের জবাব কিন্তু দিতে হবে। কারণ 2026 অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস প্রত্যেক মুহূর্তে মিথ্যে ন্যারেটিভ তৈরি করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবে, এবং তার জবাব এই রাজ্যের বিরোধী দলকে অবশ্যই দিতে হবে। ধন্যবাদ, নমস্কার।